ওকে গাইস, তাহলে দেখেন আজকে আমরা একটা যে জিনিসটা নিয়ে পড়বো এই জিনিসটা কিন্তু আমাদের সামারি রাইটিং এও কাজে লাগে। আমার কথাটাকে ভালো করে খেয়াল করবেন, সামারি রাইটিং এ কাজে লাগবে, কম্প্রিহেনশনে মাঝে মাঝে কাজে লাগে। যদি বলে যে গিভ এ সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ, এরকম যদি কোনো প্রশ্ন থাকে যে প্যাসেজের একটা সুইটেবল টাইটেল আপনারা দিন, সেক্ষেত্রে কাজে লাগতে পারে। আর হচ্ছে আমি যেটা বলবো যে ফোকাস রাইটিং এর চেষ্টা করবেন যে আপনারা যদি হেডলাইন দিয়েই থাকেন, তাহলে এই আজকে যে স্টাইলটা শিখবেন সেই স্টাইলে যেন আপনারা কি করেন, হেডলাইন দিতে পারেন। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে ভাইয়া আমি শুরু করে ফেলি। আর একটা কথা, মাইক এবং অফ রাখবেন। ওকে। আহ, তাহলে কম্প্রিহেনশন আজকে আমরা সেকেন্ড ক্লাস, ঠিক আছে? আমি যদি ফার্স্ট ক্লাসটা একটু যদি রিক্যাপ করি, মানে ইন এ ওয়ার্ডস, আমি যদি কি করি, ইন এ ওয়ার্ড আমি যদি আমার সংক্ষেপে যদি আমি আমার ডিরেকশনগুলো যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আমি কি বলছিলাম যে প্রথমে প্যাসেজ পড়া যাবে না, এটা কিন্তু ফার্স্ট টাস্ক ছিল। প্যাসেজ না পড়ে আমরা সরাসরি কি পড়বো, কোয়েশ্চন গুলো আমরা দেখে ফেলবো, ঠিক আছে? তারপর আমরা কিওয়ার্ড গুলো অ্যাক্সেস করবো। মানে কিওয়ার্ড গুলো কোথায় পাবো, এই কিওয়ার্ড গুলো কিন্তু আমরা কোয়েশ্চনে পাবো। কোয়েশ্চন থেকে কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করবো, তারপর ওই কিওয়ার্ড গুলো কি করবো আমরা এই প্যাসেজে খোঁজা শুরু করব। ক্লিয়ার? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আপনারা বিসিএস বলেন, ব্যাংক বলেন, যে কোনো চাকরি পরীক্ষা, সেটা জিআরই, জিমেট, আইএলস, যে কোনো জায়গায় হোক, সব ক্ষেত্রে কিন্তু এটা একটা ইউনিভার্সাল রুল, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি ভাইয়া, এখন হয়তো আমাকে বলতে পারেন যে ভাই আপনার ডিরেকশনগুলো আমি বুঝেছি, আমি অনুশীলন করবো কোত্থেকে, সেটাও বলছি। তারপর দেখেন আমরা যে ভুলগুলো করি ম্যাক্সিমাম ক্ষেত্রে কোয়েশ্চনে যে টেন্সটা খেয়াল করেন। ধরেন আমি এখন সবকিছু বুঝলাম যে ভাই আপনি বলছেন প্যাসেজ পরে পড়তে, আমি পড়লাম। আপনি বলছেন কিওয়ার্ড গুলো আগে কোয়েশ্চন থেকে অ্যাজাম্পশন করে নিতে, সেটাও করলাম। তারপর আপনি বলেছেন কিওয়ার্ড গুলো প্যাসেজে খুঁজতে, সেটাও খুঁজলাম। এখন আমি তো কোয়েশ্চনে অ্যান্সার করা শুরু করব। তো প্রথম ক্ষেত্রে আমরা যে ভুলটা করি যে কোয়েশ্চনে যে মানে প্যাসেজ যে টেন্সে দিয়ে থাক না কেন, খেয়াল করেন আমার কথাটা, প্যাসেজ যে টেন্সে দেয়া থাকুক না কেন, আমার কোয়েশ্চন গুলাতে যে টেন্স থাকবে, আমার অ্যান্সার এক্স্যাক্টলি সেম টেন্সে কি হবে, অ্যান্সার করা লাগবে। আমার কথা কি বুঝতে পেরেছেন কি বলেছি? মানে কোয়েশ্চনের টেন্সটা এখানে গুরুত্বপূর্ণ, কনটেক্সট বা প্যাসেজের টেক্সটটা আমার এখানে বেশি গুরুত্বপূর্ণ নয়। ওকে, এটা মাথায় একদম ফিক্সড। আচ্ছা, এই জিনিসগুলো শুধু ব্যাংক এক্সামের জন্য যে অ্যাপ্লিকেবল, নট লাইক দ্যাট। আপনি যে কোনো কম্পিটিটিভ যত এক্সাম দেন, যেখানে আপনার কম্প্রিহেনশন আসবে, সেখানে সেম রুল উইল বি অ্যাপ্লাইড। ওকে। আর সেকেন্ডে খেয়াল করে দেখেন, এই যে আবারও বলতেছি ভাইয়া, যে কোয়েশ্চনের আমরা টেন্স আইডেন্টিফাই করার পরে আমাদের কাজ হচ্ছে কি, অ্যান্সার আমরা যে করবো যে কোয়েশ্চনের টেন্সের উপর বেস করে, নট প্যাসেজের উপর। ওকে। আর একটা জিনিস ভাই, অনেকে মনে করেন একটা জিনিস যে আমি যদি বড় বড় করে লিখি তাহলে মানে আমি বেশি নাম্বার পাবো। এটা অবভিয়াসলি একটা ভ্রান্ত ধারণা। হ্যাঁ, কিছু কিছু কোয়েশ্চনের অ্যান্সার বড় হতেই পারে, দ্যাটস ওকে, কিন্তু মানে এই না যে একটা কোয়েশ্চনের মানে নাম্বার হচ্ছে 4 করে বা 5 করে আমি আধা পেজ লিখবো, এরকম কোনো স্ট্যান্ডার্ড কিন্তু কোথাও সেট করা নাই। সুতরাং অযাচিতভাবে উত্তর লেংদি করা কোনো মানে নেই। ঠিক আছে? এক্সেপশন থাকতে পারে যে কোনো কোনো কোয়েশ্চেনের অ্যান্সার আপনার বড় হতেই পারে বা আপনার হাতের লেখা বড়। ইন দ্যাট কেস আপনার দেখা যাচ্ছে একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে আপনার 1/4 স্পেস লেগে যাচ্ছে। আমি এতদিন মতো যতগুলো চাকরি পরীক্ষা দিয়েছি, আমার হাতের লেখা ছোট হওয়াতে আমার মনে হয় আমার টু বি অনেস্ট কি মানে 1.5 পেজে বেশি যায় নাই 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে। আমি কিন্তু মোটামুটি ভালো স্পেস মেইনটেইন করি। আর আসলে আমি তো আর পরীক্ষা দেই না, তবে আমি যদি কোনো একটা পরীক্ষা দেই তাহলে বা আমি একটা স্যাম্পল আমি আপনাদের দেখাবো যে আমার ফাইনাল এক্সামের স্যাম্পল কিরকম হয়। ঠিক আছে? আমি চেষ্টা করবো, এটা এক্সামের আগে, এখন না। তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে কিরকম স্পেস আপনার রাখা উচিত। ঠিক আছে? আমি একটা আমার নিজের মানে আমি নিজের স্ট্র্যাটেজিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ছবি তুলে। ঠিক আছে? এটা পরীক্ষার আগে, এখন না। এখন আপনাদের এগুলো মাথায় নেওয়ার কোনো দরকার নেই। মূল যে জিনিসটা, এগুলো হচ্ছে আমাদের কাজ হলো গতকালের ক্লাসের উপর বেস করে কথাবার্তাগুলো। ঠিক আছে? তাহলে আর একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনারা প্যাসেজ পড়বেন, একটা জিনিস আমি আপনাদেরকে আবারও বলি, প্যাসেজের সবগুলো ওয়ার্ডের মিনিং যে আপনার জানা থাকতে হবে, ইটস নট লাইক দ্যাট। আপনি চেষ্টা করবেন যে থিমটা ধরার জন্য। আই রিপিট, আপনার চেষ্টা করবেন যে কি থিম ধরার জন্য। যেমন আমি টু বি অনেস্ট আমার কথাই বলি ভাই, আমি নিজেও যে আজ পর্যন্ত যতগুলো চাকরি পরীক্ষা এক্সাম দিছি, এমন হয় নাই যে একটা কিছু ক্ষেত্রে হয়েছে, কিছু ক্ষেত্রে প্যাসেজ সহজস্ত, সবগুলো ওয়ার্ডে আমার জানা থাকতো। এমনও মানে কিছু প্যাসেজ আমাকে মানে জিজ্ঞেস মানে আমি পরীক্ষা দিয়েছি, আমি টিকেছি, আমাকে যদি এখনো যদি জিজ্ঞেস করেন যে ভাই অমুক ওয়ার্ডটার মানে কি, হয়তো আমার সময় লাগবে বা আমি তো পারি না। এরকম কিন্তু কিছু ওয়ার্ড আছে, ফ্রাঙ্কলি স্পিকিং ভাই, আমি তো মানুষ, আমি রোবট না, এআই না। ঠিক আছে? আমার পক্ষে সব জানা সম্ভব না, আমি তো বিদ্যাসাগরও না। আর আমি কি বলছিলাম মনে করে দেখেন তো, চাকরি পাইতে হলে কিন্তু একটা সাবজেক্টে দক্ষ হইতে হবে, ইটস নট লাইক দ্যাট। আপনি কিন্তু মোটামুটি জ্যাক অফ অল ট্রেডস হতে হবে, বুঝতে পারছেন? এখানে আপনি ইংরেজি পিএইচডি করে নিয়ে আসেন, ইংরেজি গ্রামার উপর পিএইচডি করেন, কিন্তু আলটিমেটলি চাকরি পাবেন না। তো এই জন্য আমি আপনাদের একটা জিনিস অনুরোধ করছিলাম যে এই যে মাস্টার যে ইয়াগুলা দেয় আপনাদেরকে, ওই ধরেন ট্র্যাডিশনাল গ্রামার, কি ক্লাসিক্যাল গ্রামার, মডার্ন গ্রামার, এইসব জিনিস মাথাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলান দেন ভাই। ঠিক আছে? এত ডিপে যাওয়া দরকার নাই, আপনি জাস্ট গ্রামারের এসেন্সটা জানেন, ক্লিপস্টোভেল পড়েন, তারপর সহায়ক বই হিসাবে মানে মাস্টারটা আমি কেন পড়তে
বলি, মাস্টারের আপনার প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো বেশি থাকে মোটামুটি। ওইটা দেখতে বলি, ঠিক আছে? এছাড়া মাস্টারের এমন না যে সব রুল গ্রহণ দিয়ে পড়বো। আপনারা একটা ধরেন কারো যদি বেসিক গ্রামারের সমস্যা থাকে, আমি বলব যে আপনি কনফিডেন্সে গ্রামার বইটা দেখতে পারেন। সেটা কিন্তু মোটামুটি ছিমছাম সুন্দর। সো এটা আমার মানে এটা আমার প্রেফারড করা বই। সো হোয়াটএভার, যেটা বলতেছিলাম যে আপনারা সব ওয়ার্ড নাই জানা থাকতে পারে, সেক্ষেত্রে আপনার কাজ হবে কি কনটেক্সটটা ধরা, যে না থিমটা কি পজিটিভ মিনিং যাচ্ছে বা নেগেটিভ মিনিং যাচ্ছে, বা প্যাসেজটা কি নিয়ে আলোচনা করতেছে, এই থিমটা ধরাটা হচ্ছে আপনার জন্য কি মেইন জিনিস। এবং দেখেন এই জিনিসটা এখন আপনারা কেন পারবেন জানেন, আমি কিন্তু আপনাদেরকে পেপার পড়তে বলি, খেয়াল করে দেখেন। আমি কিন্তু বলি না যে গরুর মতো নেন এই এডিটোরিয়াল পড়েন, এরকম কিন্তু বলি না। আমি আপনাদেরকে স্পেসিফিক করে বলে দেই এবং ওইটা কেন পড়বেন সেটাও বলে দিই। তো এতদিন আমি কিন্তু মোটামুটি আপনার একটা রিডিং হ্যাবিট দাঁড়িয়ে যাওয়ার কথা। এতে আপনার হবে কি যে কোনো একটা প্যাসেজের কন্টেক্সট ধরতে পারবেন, যে এই যে যেমন আমার সাথে রিয়েক্ট করেন, যেমন আমি একটা আর্টিকেল দিয়ে বলি যে এই আর্টিকেলটা অমুক 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 জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন, এই জিনিসটা কোরিলেট করতে পারাটাই কিন্তু পেসিভ ওয়েতে আপনাকে এই এক্সাম হলে কন্টেক্সট ধরতে সহযোগিতা করবে, ঠিক আছে? আর কিছু মাথায় রাখবেন, এই প্যাসেজের স্পেসিফিক অ্যান্সার কিছু না, তবে অ্যান্সার মাস্ট বি রিলিভেন্ট। আপনাকে কি রিলিভেন্ট অ্যান্সার করতে হবে, মানে অপ্রাসঙ্গিক কথাবার্তা লিখতে পারবে না। হার্ড অ্যান্ড মানে স্পেসিফিক কোনো অ্যান্সার নাই। স্পেসিফিক কোনো অ্যান্সার মানে যে আপনি একটা অ্যান্সার লিখেছেন, আরেকজন একটা অ্যান্সার করেছে, দুজন অ্যান্সার যদি লজিক থাকে, ইফ দ্য আনসার্স আর লজিক্যাল বোথ অ্যান্সার্স উইল বি অ্যাকসেপ্টেড। আমার কথা কি বুঝতে পারছেন? সুতরাং আপনার অ্যান্সারের সাথে আরেকজন অ্যান্সার মিলতেছে না, এতে আপনার ওরিড হওয়ার কিছু নাই। আপনি জাস্ট চেষ্টা করবেন আপনার অ্যান্সারের জন্য মোটামুটি প্রাসঙ্গিক হয়। কিভাবে বুঝবেন প্রাসঙ্গিক হচ্ছে কিনা, এটা হচ্ছে একটু প্র্যাকটিসের মাধ্যমে আসে। আর চেষ্টা করবেন যে কি মানে ওই যে আবার বলতেছি কন্টেক্সটটা ধরার জন্য কন্টেক্সট ওয়াইজ কি করবেন লিখবেন, নিজের মতো বানামানা লিখবেন না, বা আগের কোনো নলেজ দিয়ে এখানে কি করবেন না, লিখতে আসবেন না, ঠিক আছে? আর দেখেন একটা জিনিস কি বলছি, একদম মানে কোনো টেক্সটের প্যাসেজের লাইন হুবহু কপি করবেন না। লাইন কপি করতে না বলছে, একদম মানে কিছুটা প্যারাফ্রেজ রিফ্রেজ করার চেষ্টা করবে, ঠিক আছে? আর আমি লাস্টে এই জিনিসটা সোশ্যাল মিডিয়া করে, কারণ এটা আপনার টাইম সেভ করবে। আপনি অ্যান্সার করার সময় স্পেসিফিক এবং কি হবেন, প্রাসঙ্গিক হবেন, ঠিক আছে? সো এই ছিল আমার মোটামুটি কি প্রম্পট গুলা। তো এগুলো তো আপনারা গত ক্লাসে করেছেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, একটি আসবে আসবে ভাই, আরো ক্লাস আছে। ক্লাস তো ভাই, আচ্ছা ক্লাস অনেকে জিজ্ঞেস করছে ক্লাস আর কয়টা হবে? মোস্ট প্রবাবলি ক্লাস আরো 12 13 আরো 12-13টা ক্লাস হবে, ঠিক আছে? আরো বেশি হতেও পারে, ডিপেন্ডস অন, ঠিক আছে? আমার ক্লাসের কোনো সমস্যা নাই। হ্যাঁ, বিসিএস এর প্যাসেজও সেম ভাবে লাগবে, তবে একটা ইয়ে আছে দেখেন, আমি আপনাদেরকে একদম ক্লিয়ার কাট বলে দিই। এই যে বলি যে অ্যান্সার মাস্ট নট বি লেংদি, কেন লেংদি বলা হচ্ছে? কারণ বিসিএস এর দেখবেন যে অনেক সময় একটা কোয়েশ্চনে দুইটা কোয়েশ্চন মানে ইয়া থাকে, লেস যুক্ত থাকে। মানে একই ধরেন ই নাম্বারে দুইটা বা ডি নাম্বারে দেখবেন যে দুইটা দিয়ে দেয় কোয়েশ্চন। তো সেই ক্ষেত্রে আপনি প্রতিটা কোয়েশ্চনকে মানে আপনি যদি একটা কোয়েশ্চন যদি দুইটা পার্ট থাকে, প্রতিটা পার্ট কিন্তু লেংদি হবে না, আমি এটা মিন করি। বুঝতে পেরেছেন? সো বিসিএস এগুলো অ্যাকচুয়ালি কি মানে বিসিএস এর প্যাসেজ গুলো একটু ডিফারেন্ট হয় ব্যাংক থেকে বা অন্যান্য জব থেকে। সো বিসিএসটাকে আমরা এক সাইডে রাখি তো আপাতত। এমন না যে রুলগুলো সেখানে এপ্লাই হবে না, অবশ্যই এপ্লাই হবে। সেম আমি তো ধরেন একই স্ট্র্যাটেজি আমি বিসিএস এর রিটার্ন এপ্লাই করেছি। রেজাল্ট এখনো পেন্ডিং, যদি আপনারা হয়তো জানেন আমি বিসিএস শুরু শুরু করেছি 46 দিয়ে। আমি নতুন এই হিসাবে না, মানে আমি অ্যাকচুয়ালি কি আগে ভেবেছিলাম বিদেশে টিদেশ চলে যাব, বহুত কিছু করবো ভাবছিলাম, ঠিক আছে? ট্রাম্প কাকু আসার পর আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে? তো ভাবছিলাম ট্রাম্প চলে গেছে, হিলারি আপা আসছে, ভাবছিলাম যে কি, সরি হিলারি আপা না, ওই যে আমার আরেক কাকুর নাম কি ভুলতে গেলাম, কি রে ভাই, ওই যে অসুস্থ হয়ে ভাই বেডে পড়েছিল, এই একটু নাম বলেন না ভাই, কি রে ভাই, ট্রাম্পের আগের প্রেস ইয়ার নাম কি? আরে ভাই, বাইডেন কাকা, রাইট, বাইডেন কাকা, বাইডেন কাকা, ঠিক আছে? ভাবছিলাম যে বাইডেন কাকা এসে মনে হয় নিয়ে যাবে, তো করতে করতে আবারও ট্রাম্প চলে আসছে, ঠিক আছে? সো আলটিমেটলি হোয়াট এভার, সো ফর যেটা হোক, হতাশা। হোয়াটএভার। সো যেটাতে আমি চলে আসি, তাহলে পড়ালেখায় চলে আসি, ঠিক আছে? তো আমরা টাইটেল মেকিং শিখবো আজকে, টাইটেল মেক করবো। তো আমাদের এটা সাধারণত প্যাসেজের সবার লাস্টের কোয়েশ্চন থাকে যে গিভ এ সুইটেবল টাইটেল, ঠিক আছে? গিভ এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ, এই টাইপের একটা কোয়েশ্চন আমাদের সবার লাস্টের কোয়েশ্চনতে থাকে। দেখেন সুইটেবল টাইটেল বলছে, ওকে। সো আমাদের একটা প্রাসঙ্গিক টাইটেল দিতে হবে। এখন আমাদের যে প্যাসেজ যেটা থাকে, প্যাসেজটা সাধারণত ২ টা ক্যাটেগরিতে আমরা ভাগ করতে পারি। আই রিপিট, ২ টা ক্যাটেগরিতে আমরা ভাগ করতে পারি। একটা মানে প্যাসেজের কনটেক্সটটা একটা হতে পারে আমাদের ধ্রুপদী কোনো কনটেক্সট, মানে ক্লাসিক্যাল কোনো কনটেক্সট। ফর এক্সাম্পল আরএমজি সেক্টর নিয়ে একটা প্যাসেজ দিল, এটা তো আমাদের অল টাইম কি ক্লাসিক, রাইট? তারপর ধরেন আনএমপ্লয়মেন্ট নিয়ে একটা প্যাসেজ থাকলো, এটা তো অল টাইম ক্লাসিক। বুঝতে পারতেছেন আমার কথাটা? সো এই একটা হচ্ছে ক্লাসিক ক্যাটাগরি, আরেকটা হচ্ছে রিসেন্ট ক্যাটাগরি। রিসেন্ট ক্যাটাগরি মানে কি, কোনো একটা ইনসিডেন্ট, রিসেন্ট ইনসিডেন্ট লাইক COP30, সেটা নিয়ে যদি আপনার একটা আসে, সেটা কিন্তু ক্লাসিক্যাল না, সেটা কিন্তু রিসেন্ট, ঠিক আছে? সো রিসেন্ট কোন একটা ইস্যুতে আসতে পারে, অথবা একটা ক্লাসিক্যাল কোন একটা ইস্যুতে আসতে পারে। সো যেইভাবে আসুক না কেন, আমরা যেটা বলবো যে টাইটেল মেকিংটা আমরা শিখবো। সবাই একটু এখান থেকে মনোযোগ দেন ভাইয়া। আমরা কিভাবে টাইটেল বানাতে পারি। খেয়াল করে দেখবেন, টাইটেল কখনোই ভাইয়া ক্লজ হবে না। সবসময় এটা ফ্রেজ হবে। এটা গুরুত্বপূর্ণ।
আপনারা আশা করি ক্লজ এবং ফ্রেজ এই ২ টা জিনিস এট লিস্ট পারেন। এখন যারা একদমই নতুন তারা জাস্ট মাথায় ঢুকান যে ২ টা জিনিস একরকম নয়। কাইন্ডলি একটু রেকর্ড ক্লাস 1, 2, 3 দেখলে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? ওকে? বুঝতেছেন ভাইয়া? ওকে। আ পল্লব আচ্ছা আসতেছি। ফুল নাম্বার আসলে কি জানেন? ফুল নাম্বার আসলে এক্সপেক্ট করিয়েন না। আপনি 80% 90% মার্কস পেতেই পারেন। ঠিক আছে? লাইক আপনি 5 এ 4 পেতেই পারেন। ঠিক আছে? কোনটাতে 5 এ 5 দিতেও পারে আপনাকে। যেমন এই যে টাইটেল যদি ভালো হয়, you will get 5 out of 5 এখানে কোন নাম্বার কি কম আসবে না। কিন্তু কোন একটা কোয়েশ্চেন আপনি যদি টিচার যদি মনে করে যে না আপনি কমপ্লিট ভাবটা আনতে পারেন নাই, সেক্ষেত্রে টিচার 1 কমা দিতে পারে, 2 কমা দিতে পারে। You may get 3 out of 5, you may get 2 out of 4 কিন্তু কিছু এমন না যে সবগুলো কোয়েশ্চেনে ঢালাভাবে আপনাকে কম নাম্বার দিবে। প্রত্যেকটাতে কিন্তু কি ফুল নাম্বার দিতে পারে। তো যাই হোক টাইটেল মেকিং এ আমরা চলে আসি। আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার গুলো আমি একটু পরে দিব। ঠিক আছে? ওকে? যেটা বলতেছিলাম আমি যে এই টাইটেল সবসময় কি হবে ভাই আমাদের ফ্রেজ হবে। কখনোই ক্লজ হবে না। বুঝতে পেরেছেন কি বলেছি আমি? টাইটেল কখনোই আমরা ক্লজ ফরমেটে দিব না। ক্লজ মানে তো আমরা জানি, তাই না? ক্লজ মানে যেটা সেন্টেন্স হিসেবে কাজ করে। তার মানে কি ভাইয়া? আমরা টাইটেল হিসেবে কখনো সেন্টেন্স লিখব না। সো কেউ যদি সেন্টেন্স লিখে থাকেন, সিউর থাকেন আপনি ওখানে বেশি হলে এট ম্যাক্স মানে 50% মার্কস পাচ্ছেন। এর বেশি পাবেন না। মানে আপনার যে এতদিনে যে স্ট্যান্ডার্ড এ টাইটেল দিয়ে আসছে সেটার কথা বলছি। ঠিক আছে? কারণ এতটুকু টিচাররা এক্সপেক্ট করে, আশা করে আপনার থেকে যে আপনি একটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, আপনি এই সময় প্রফেশনাল ওয়েতে টাইটেল লিখতে পারেন। ঠিক আছে? আর এটা একটা আসলে এটা মানে আমরা হয়তো মনে করতেছি যে এটা মনে হয় অ্যাডভান্স রাইটিং কিন্তু আসলে এটা অ্যাডভান্স না, এটা কিন্তু টু বি অনেস্ট একটা বেসিক রাইটিং যে আপনি একটা সুন্দর টাইটেল দিতে পারেন। সো যাই হোক আমরা এতদিন হয়তো জানতাম না, এখন আমরা জানবো যে কিভাবে টাইটেল দিতে হয়। তাহলে আমাদের ১ম রুলটা কি বলেছি? টাইটেলটা কখনোই কি হবে না ভাইয়া? ক্লজ হবে না, এটা সবসময় ফ্রেজ হবে। আর মাথায় রাখবেন টাইটেলের মানে একটা আদর্শ স্ট্যান্ডার্ড একটা টাইটেলের ২ টা পার্ট থাকে। ঠিক আছে? ২ টা পার্ট থাকে। আর ২ টা পার্টকে আমরা কি দিব? একটা কোলন দিয়ে কি করব? সেটাকে সেপারেট করব। কানেক্ট বলা উচিত না যে ২ টা এটা স ইয়া যেহেতু আমি এখানে আগে স্প্লিট দিয়েছি এই কারণে আমি পরে কানেক্ট দিয়েছি। ঠিক আছে? তার মানে আমার একটা টাইটেলে যদি ২ টা পার্ট থাকে তো ২ টা পার্ট সেপারেটেড থাকবে কি দিয়ে? একটা কোলন দিয়ে। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে। আচ্ছা আপনারা কোয়েশ্চেন গুলা পরে করেন না আমাকে। মানে ক্লাসের বাইরের কোয়েশ্চেন গুলা পরে করেন। আমি তো অ্যান্সার দেওয়ার জন্য ক্লাস শেষে সময় দেই। ঠিক আছে? তো ক্লাসটাকে শেষ করি। কারণ কারেন্ট চলে যেতে পারে। এখন বৃষ্টি-টিষ্টি বা ঠান্ডা পড়তেছে। এই ২ টা প্যারা দেখেন কি বলছি। যে আমাদের যে ২ টা পার্ট থাকবে, এই ২ টা পার্টে এইটা হওয়াটা আসলে ম্যান্ডেটরি না। যে ফার্স্ট পার্টে যে সবসময় কনটেক্সট কে রিফ্লেক্ট করবে, ইটস নট লাইক দ্যাট। সেকেন্ড পার্ট যে অ্যাকচুয়ালি ব্রডার মিনিং রেফার করে ইটস নট লাইক দ্যাট। মূল কথা হচ্ছে এই যে আমাদের ২ টা যে কি থাকতেছে পার্ট আছে না? একটা পার্ট কি করবে? জাস্ট কনটেক্সট টাকে শর্টলি কি করবে? রিপ্রেজেন্ট করবে বা রিফ্লেক্ট করবে। আরেকটা হচ্ছে যে মানে টোটাল যে কনটেক্সট টা কিসের উপরে মানে কোন জিনিসটাকে বেসিক্যালি ওরা হাইলাইট করতেছে সেটাকে ডিল করবে। আমার কথা কি ক্লিয়ার? মানে বুঝতে পারছেন? মানে ১ম হচ্ছে কনটেক্সট মানে তো আমরা বুঝি থিম। মানে একটা পার্ট থিমকে রিপ্রেজেন্ট করবে। আর আরেকটা পার্ট ওই থিমটা কি কোন পর্যায়ে কথা বলতেছে বা কি নিয়ে কথা বলতেছে বা কি এক্সপেক্ট এ কথা বলতেছে সেটাকে হাইলাইট করবে। জাস্ট আপনি একটু মাথায় ঢুকান যে আমি কি বলছি সহজ বাংলা যদি আমি বলি যে আমার ২ টা ফ্রেজ থাকবে, ২ টা ফ্রেজ একটা কোলন দিয়ে সেপারেটেড থাকবে। ২ টা ফ্রেজের একটা অংশ এমন না যে সেটা ফার্স্ট হইতে হবে। এটা সেকেন্ড ও হইতে পারে। মানে যেকোনো একটা অংশ সে কি করবে? থিমটাকে কি করবে? রিফ্লেক্ট করবে যে প্যাসেজের থিম কিসের উপরে। আর প্যাসেজের একটা থিম জানার পরে প্যাসেজটা তো একটা স্পেসিফিক পয়েন্ট নিয়ে আলোচনা করবে, তাই না? কোন একটা জিনিস নিয়ে আলোচনা করবে। সো তারপরে আপনাকে বলা হবে যে ওই কি নিয়ে আলোচনা করে সেটা আপনি কি আরেকটা প্যারাতে লাগবেন। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য টাইটেল মেকিং। আপনারা কি বুঝতে পারছেন? এবং মোটামুটি এইটাই কিন্তু ইউনিভার্সাল একটা কি টাইটেল মেকিং এর রুলস এইগুলা। বুঝতে পারছেন? মানে আপনি এই ফরমেটটা এখন থেকে আজীবন ব্যবহার করবেন। আর যার কাছেই কোর্স করেন, যেখানে কোর্স করেন, আপনারা অলওয়েজ এই ফরমেটটা ফলো করবেন। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই। এটা এখন বলব না, এটা ক্লাস শেষে বা ক্লাস শেষে না, ওই পরীক্ষার আগে বলব। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমি বলছিলাম কি যে হ্যাঁ, সবসময়। অলওয়েজ। এই যে কি বললাম, আপনারা যদি এতদিন ধরেন কথার কথা, ধরেন একটা প্যাসেজ আপনাকে দিল, প্যাসেজে আপনাকে ধরেন স্মোকিং নিয়ে কথাবার্তা। ঠিক আছে? স্মোকিং মানুষের কি ক্ষতি করে? স্মোকিং কনজাম্পশন এ আমাদের দেহের কি ক্ষতি হয়? স্মোকিং এ কত টাকা আমাদের ওয়েস্ট হয়? স্মোকিং কিভাবে এনভায়রনমেন্ট কে পলিউট করে? এই ধরনের ধরেন এই ধরনের ধরেন কথাবার্তা দেয়া আছে একটা প্যাসেজে। তো আপনারা মনে করেন কি, আরে এটা তো ইজি। এই প্যাসেজটা কি স্মোকিং এর উপরে। কনটেক্সট হচ্ছে স্মোকিং উপরে। আর টেক্সট মানে এই প্যাসেজটা কি নিয়ে কথা বলতেছে, কি নিয়ে ডিল করতেছে? ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। কথার কথা। তো আপনারা জাস্ট একটা টাইটেল দিয়ে দিলেন যে কি? দ্যা ব্যাড ইফেক্টস অফ স্মোকিং। এটা কিন্তু ভাই টাইটেলের কোন জাতের মধ্যে পড়ে না।
বুঝতে পারছেন আমার কথাটা কি বলতে চেয়েছি? মানে আপনারা যে এতদিন ধরে যে মানে বাচ্চা বা চাইল্ডিশ যে টাইটেল গুলো দিয়ে আসতেন, এগুলো থেকে কাইন্ডলি একটু সরে আসেন। আর এই কোর্স করার পরেও আপনারা যদি ওই চাইল্ডিশ টাইটেল মেকিং থেকে সরে আসতে না পারেন, তাহলে বলব যে আমার এই কোর্স আপনার জন্য কি না সুইটেবল না। বুঝতে পেরেছেন ভাইয়া? হুম? আর এই ওয়ার্ড এ কোন লিমিটেশন নাই। সাধারণত একটা জিনিস একটা মজার জিনিস আপনারা একজন যেহেতু বলেছেন, টাইটেলটা চেষ্টা করবেন কি এক লাইনের মধ্যে, সেন্টেন্স কিন্তু না, লাইন। লাইন মানে বুঝেন তো? এক লাইন, সিঙ্গেল লাইনের মধ্যে হাঁটানো। ঠিক আছে? বেশি বড় কিন্তু আমার করতে যায়েন না। ওকে ভাইয়া? হ্যাঁ, সামারি রাইটিং ও আপনারা সেম ওয়ে তে কি করবেন? টাইটেল লিখবেন। এবং বিলিভ মি এটা ক্যাচি। এটা মানে এই যে বর্তমান আমাদের জেনারেশনের মানে আমাদের জেনারেশনে এটা কিন্তু সবাই পারে না। খেয়াল করে দেখবেন। সবাই পারে না। আপনারা যে অনেকে ডেমো অ্যান্সার স্ক্রিপ্ট দেখায় না? ওখানেও দেখবেন যে টাইটেল কিন্তু সুন্দর করে দিতে পারে না। সো আপনি যদি একটা সুন্দর টাইটেল দিতে পারেন, বিলিভ মি অর নট, ওই ভিতরে সামারি হিসেবে কি লিখেছেন বা আপনার ধরেন ইয়াতে কি লিখেছেন ওইটা টিচার অত পড়ে না। টিচার প্লিজড হয়ে যায়। টিচার বুঝতে পারে যে না এই ছেলের ভালো নলেজ সেন্স আছে। সো হি ডিজার্ভস এ গুড মার্কস। বুঝতে পারতেছেন ভাইয়া? হোয়াটএভার আসি আমরা। সো এখন আমরা দেখেন একটা কারেন্ট ইস্যু। কারেন্ট ইস্যু মানে বুঝেন তো কন্টেম্পোরারি কোনো একটা ইস্যু হইলে সেটার উপর বেস করে একটা টাইটেল আসতে পারে। সেটা মূলত একটা সিনারিও বা একটা কোনো একটা কেস বেসড হয়ে থাকে। সো আমরা একটা জাস্ট দেখি। এটা কিন্তু আবার বলতেছি এগুলো কিন্তু এফবিএস অথবা আর্টস ফ্যাকাল্টির প্রিভিয়াস কোয়েশ্চন থেকে নেয়া। আমি কিন্তু র‍্যান্ডমলি কোনো আমার নিজের মতো করে কোনো কিছু আপনার সামনে আনি নাই। সো দেখেন আমি জানি না ইয়াটা কি দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার? আপনি একটু কাইন্ডলি বলবেন এটা কি মোটামুটি পড়া যাচ্ছে ভাইয়া? গাইস? জাস্ট জি, আমরা পড়া একটু যাচ্ছে। বলেন যদি পড়া যায় তাহলে আমি আপনাদের অনুরোধ করব কাইন্ডলি একটু ভাই পড়েন। মানে একটু পড়া রিডিং যাচ্ছে। দেন। সবার একটা বিনীত অনুরোধ। পড়া যাচ্ছে কি? আমাকে আগে বলেন স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা যদি পড়া যায় জাস্ট আপনারা মানে আমি আপনাদেরকে ২ মিনিট সময় দিচ্ছি। জাস্ট আপনারা পড়েন। মিনিং বুঝা লাগবে ইটস নট নেসেসারি। আপনারা জাস্ট একবার রিড দেন। একবার রিডিং দিতে আমার মনে হয় ২ মিনিটের বেশি লাগার কথা না। যেহেতু আপনারা মোটামুটি পেপার পড়ে অভ্যস্ত, সুতরাং আপনাদের রিডিং স্কিল বা রিডিং এর ইয়াটা একটু হলেও স্পিডটা একটু হলেও বেড়েছে। সবাই কি পড়া হইছে? মানে একটু পড়া হলে একবার রিডিং পড়া দিলে আমাকে একটু বলিয়েন যে, "হ্যাঁ, হ্যাঁ পড়া হয়েছে।" তাহলে আমি শুরু করব। তাহলে দেখেন আমি আবারও একটু বলি আপনাদেরকে। আপনারা যখন এটা পড়তেছেন আমি জানি এখানে অনেক নতুন বা কিছু ওয়ার্ডের হয়তো আপনারা মোটামুটি অ্যাজাম্পশন করে নিতে পারতেছেন যে এটার মানে এটা হতে পারে। আবার কিছু ওয়ার্ড আপনার কাছে একদমই নতুন লাগতেছে। অস্বাভাবিক কিছু না। ঠিক আছে? বুঝতে পারছেন? যেমন আমি দেখেন এটা ম্যাঙ্গলড ফোম। আমি এটার মিনিং টু বি অনেস্ট মানে কি আমি মনে হয় এই যে এটা পড়ার সময় আমি নিজেও জানতাম না। আমি যখন এটা ১ম দেখেছিলাম। ঠিক আছে? এটা এক্সাম হল আমি তো এই এক্সামটা দেই নাই। এটা তো আমার অনেক আগের এক্সাম। তো আমি যখন এটা ১ম বার দেখি তখন কিন্তু আমি জানতাম না। তখন আমি কি গুগল করে জেনে নিয়েছিলাম যে এটার মিনিংটা আসলে কি। কিন্তু দেখেন আমি এটার মিনিং জানি না। সো ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি এটার মিনিং জানতাম না। ঠিক আছে? ধরেন আমি আপনার মতো দেখতেছি। সো আই ডোন্ট নো দ্যা মিনিং অফ দিস ওয়ার্ড। কিন্তু আমার কি আবার দেখেন আমি কিন্তু জানি যে আমার সবগুলা ওয়ার্ডের মিনিং জানা আমার জন্য কি না ম্যান্ডেটরি না, রাইট? সো আপনারাও কিন্তু কি অনেক ওয়ার্ডের মিনিং জানেন না। কিন্তু দেখেন তো আপনার কি কনটেক্সট, থিম ধরতে কোনো সমস্যা হচ্ছে? আপনারা বুঝতে পারতেছেন যে কি একটা বিভৎস একটা দৃশ্যের বর্ণনা দিচ্ছে, তাই না? বুঝতে পারতেছেন সবাই? এবং ওই ইয়াটা কি, কনটেক্সট টা কি? কেউ কি বলতে পারবেন আমাকে? কয়েকটা লাইন পড়লে বোঝা যায়। ঠিক আছে? যে এখানে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হইছে। পুলিশ আসছে, রেস্কিউরার আসছে। ওরা কি করতেছে? কয়েকটা মৃত বডিকে কি করতেছে? প্যাকেট করতেছে। আর ইয়াটা কোথায়? প্লেনটা হচ্ছে কোথায়? প্যাসেঞ্জার প্লেন, যাত্রীবাহী ট্রেন ছিল বাংলাদেশের। সে কি করছে? একটা ইয়াতে কাঠমান্ডুর একটা ইয়াতে রানওয়েতে সে কি করছে? অ্যাক্সিডেন্ট করছে। আর এই যে ক্র্যাশ করার পরে দেখেন আমি কিন্তু রিডিং পড়তেছি না। আমি জাস্ট এগুলো দেখতেছি। এই ক্র্যাশের পরে কি হইছে? সাইরেন বাজে অ্যাম্বুলেন্স আসলো। ঠিক আছে? এয়ারপোর্ট গেট দিয়ে। ১ ঘন্টা ধরে কি ভাইয়া ইয়া দেখা গেল, কি আপনার ধোঁয়া দেখা গেল। তারপর অনেকগুলা এয়ারপোর্ট ওয়ার্কার কি করলো?
এয়ারপোর্ট ওয়ার্কার প্রত্যক্ষদর্শী হিসেবে বললো যে কি রানওয়েতে ইয়াটা কি হয়েছে ভাই, পড়ে গেছে 150 ফুট উপর থেকে, ঠিক আছে, একদম নাক বরাবর, ঠিক আছে, এয়ারপ্লেনটা, ঠিক আছে। তারপর 1 মিনিট পরে কি হয়েছে ভাইয়া, এই প্রথম বেচের রেস্কিউরা যারা আছে তারা কি করছে, ওই যে প্যাসেঞ্জার গুলা জীবিত ছিল বা আহত তাদেরকে কি করছে, প্লেনের প্রথম ফ্রন্ট ডোর থেকে বের করছে। আর তখনই আমার কি একটা ফায়ার পিছন দিয়ে কি চলে আসছে, তার মানে কি মোটামুটি এখানে কন্টেস্ট হচ্ছে কি ভাই, একটা এরোপ্লেন ক্র্যাশ। এবং প্রথমে আমি যখন পড়তেছিলাম তখন আমার মাথায় একটা মুভির কথা মনে আসছে, কেউ কি একটু বলতে পারবেন এই টাইপের ইনসিডেন্ট যখন পড়েন আপনার মাথায় কোন মুভিটা প্রথম মনে আসে? এটা ক্লাসের বাইরে জাস্ট একটা এমনি প্রশ্ন, মানে এরকম কোন একটা অ্যাক্সিডেন্টের একটা ডেসক্রিপশন, মানে মুভিতে তো আসলে বর্ণনা থাকে না, মুভিতে তো কি ইয়া থাকে, ভিজুয়ালাইজেশন থাকে। আমাকে একটু বলতে পারবেন? চমৎকার, উইলিয়াম শেক্সপিয়র। আর কারো কি এই মুভিটার কথা মনে আসছে? মানে আমার যখন এরকম একটা সিভিয়ার টাইপের একটা অ্যাক্সিডেন্টের কোন একটা কিছু পড়ি, সেটা পেপারে হোক বা যে কোনো কোথায় হোক, আমার প্রথমে একটা মুভির কথা মনে আসে, এটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। ঠিক আছে? সো যারা এখনো দেখেন নাই লাইফে, বিশেষ করে মেয়ে মানুষ, এটা দেখিয়েন না। আর ছেলেদেরকে বলবো যে আপনারা এক সময় একটু দেখে নিন রাত, ঠিক আছে, রাতের বেলা মজা লাগবে, একটা অন্যরকম একটা পিনিক বা ভাইব দিবে, হোয়াট এভার। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম আপনাদেরকে, ফাইন, আচ্ছা, ফাইন ডিসিশন। তাহলে আমার এখন কি করতে হবে ভাইয়া? উই হ্যাভ টু গিভ এ সুইটেবল টাইটেল। আচ্ছা, তো আমি যদি আবার একটু ফেরত যাই, আমি কি বলছিলাম ভাই দেখেন তো, একটা আমাকে কনটেক্সট বলবে, আর একটা টেক্সট, মানে এটা কি নিয়ে ডিল করতেছে সেটা বলবে, মানে দুইটা কি থাকবে আমার এখানে, ফ্রেজ থাকবে। আচ্ছা, অনেকে বানাচ্ছেন। আচ্ছা, মূল জিনিসটা আমার কিন্তু আনতে হবে, হয় ফার্স্টে নয় লাস্টে, টাইটেল, ঠিক আছে। তো টাইটেলে দেখেন, আমি জাস্ট যদি আমি একটা টাইটেল যদি আপনাদেরকে দেখাই, তাহলে এটা এরকম হতে পারে না ভাইয়া? আমি এটা পুরোটা এক্সপ্লেন করতেছি যে আমি কিভাবে লিখেছি। দেখেন, আমাদের বেসিক্যালি আপনারা পড়ার পর কিন্তু এই জিনিসটা মাথায় মাথায় আসছে না? একটা এয়ার ক্রাশ হয়েছে, রাইট? বুঝতে পারতেছেন? আর সাধারণত আমরা যখন কোন একটা প্লেন ক্রাশ বা এয়ার ক্রাশকে আমরা যখন ডেসক্রাইব করি, কোন যখন একটা অ্যাডজেক্টিভ দেই, তখন কি অ্যাডজেক্টিভ দেই? মানে কি বিশেষণ দিয়ে তাকে বিশেষায়িত করি? হরিফিক হতে পারে। ফেটালটা সবচেয়ে কমন, রাইট? কারণ এই টার্মগুলা যারা মুভি দেখছেন তাদের মাথায় ফেটাল টার্মটাই আসবে। আমি জানি যারা হলিউডের মুভিগুলো দেখেন তাদের মাথায় এই টার্মটা আমার মতো অনেকের মাথায় চলে আসবে। আরো কি ইয়া হতে পারে? মানে এর বাইরে আমরা কি ইয়া দিতে পারি? এই এয়ার ক্রাশটাকে আর কি অ্যাডজেক্টিভ দিয়ে আমরা ডিফাইন করতে পারি? কেউ কি বলতে পারবেন? আরো সুন্দর, সুন্দর কিছু ইয়া হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। আমি 2nd ইয়ার কথা বলছি, ফ্রেজের কথা বলতেছি। এ ফেটাল বাংলাদেশি এয়ার ক্রাশ। ঠিক আছে? এই ফেটালটাকে আমরা কি দিয়ে ইয়া করতে পারি? মানে ফেটাল তো আমার মাথায় আসলো। আপনারা কি দিতে পারেন? আপনারা এটাকে দিতে পারেন ভাই ট্র্যাজিক দিতে পারেন, হ্যাজার্ডাস হরিফিক দিতে পারেন, রাইট? হ্যাজার্ডাস তারপরে হ্যাঁ, হ্যাজার্ড ব্রুটাল দিতে পারেন। ব্রুটালটা আসলে কি? ব্রুটালটা আ ম্যান মেড কিছুতে আসলে ব্রুটালটা বেশি যায়। ঠিক আছে? ব্রুটালটা আমরা এখানে দিতে পারেন, এমন না যে ভুল। ঠিক আছে? এই তো চমৎকার, গ্রেটফুল সবগুলাই হতে পারে। মানে আপনাদের মাথায় এখন মাথায় আসতেছে, এক্সাম হলে যেটা মাথায় আসে সেটা দিয়ে কি করবেন? এরকম ব্যাডলি দিব না। ব্যাডলি ভাই খুব ক্লিশে, অর্পিতা। ব্যাডলি এটা যায় না আসলে। মানে এটা কোন একটা এস্টাবলিশড একটা ইয়া দিবেন, অ্যাডজেক্টিভ দিবেন। তাহলে আমরা এখানে ফেটাল দিতে পারি, হরিফিক দিতে পারি, ক্যাটাস্ট্রফিক দিতে পারি, ডিজাস্ট্রাস দিতে পারি, রাইট? বুঝতে পারতেছেন কি জিনিসটা? ডিজাস্ট্রাস নট ডিজাস্টার। ডিজাস্ট্রাস হবে। ঠিক আছে ভাইয়া? হরিবল, হ্যাঁ, ইট ক্যান বি ওকে। বুঝতে পারছেন? তো এই তো আপনারা ধরতে পারছেন। তার মানে দেখেন আপনারা কিন্তু একটা ইয়া ধরতে পারছেন, তাই না? ফেইটাল বাংলাদেশি এয়ার ক্রাশ। আচ্ছা, বেসিক্যালি আমাদের এখানে তো কি মানে কি নিয়ে ডেসক্রাইব করছে বলুন তো? আমি কিন্তু ইয়াটা ধরতে পারছি। একটা পোরশন আমরা ধরতে পেরেছি যে কি কনটেক্সট আমরা বুঝতে পারছি। যে এয়ারপ্লেন ক্র্যাশ, রাইট? এখন আমাকে বলতে হবে যে কি টেক্সটটা বেসিক্যালি কি নিয়ে ডিল করছে বলতে পারবেন? মানে এটা তো আমরা বুঝতে পারছি যে একটা প্লেন ক্র্যাশ হয়েছে, এটা নিয়ে, কিন্তু এখন তো এখানে একটা ডেসক্রিপশন আছে না, বর্ণনা আছে না? বর্ণনাটাকে কি করতে হবে আবার আপনার মতো করে সেটাকে আরেকটা ফ্রেজে আনতে হবে। তাহলে আমি ফ্রেজটা এনেছি কিভাবে দেখেন, খেয়াল করুন সবাই কি পড়েন এই টার্মটা, এই টার্মটা আর কোথাও পেয়েছেন আপনারা? এই টার্মটা মনে হয় আপনাদের কাছে নতুন হওয়ার কথা না, পেরিল। বিপজ্জনক পেরিল অর্থ আপনারা হচ্ছে যারা গল্পের বিপজ্জনক বই পড়েন তারা এই টার্মটা ভালো জানার কথা। কেউ কি উইলবার স্মিথের বই পড়েন ভাই? উইলবার স্মিথ একটা বিখ্যাত বই কিন্তু আছে, দোজ ইন পেরিল। আমি যখন ক্লাস 10 এ পড়ি তখন আমি প্রথম বইটা পড়ি, গল্পের বই একটা, ঠিক আছে? তো আমি একটু বলে দিই আপনাদেরকে, ক্লাস একটু লেংদি হয়ে যাবে, সরি ফর দ্যাট, কিন্তু শেয়ার না করে পারছি না। আপনারা হয়তো মাসুদ রানার নাম শুনেছেন, তাই না? ছোটবেলায় মাসুদ রানা, আমরা যখন প্রথম আমি যখন ছোটবেলায় ছিলাম তখন আমরা শুরু করেছিলাম তিনগোঁজা দিয়ে। ঠিক আছে? তো আমি যখন ক্লাস 6-7 এ পড়ি তখন তিনগোঁজা পড়তাম। তো একটু বড় মানে আমি তখন জানতাম যে মাসুদ রানা বড়দের বই। ঠিক আছে? সো কল্ড বড়দের কনটেন্ট থাকে হোয়াটএভার। সো একটু বড় হওয়ার পর লাইক আমি যখন ক্লাস 9-10 এ পড়ি তখন ভাবলাম যে একটু মাসুদ রানা পড়া শুরু করি। কিন্তু তখন না মানে মাসুদ রানা
পড়ার সময় আমি জানতে পারলাম যে মাসুদ রানার বইগুলো আসলে কি, মানে তখন আমি ৩ যখন পড়তাম তখন জানতাম না যে এগুলো নকল বা মানে ছায়া অবলম্বনে রচিত। তো মাসুদ রানা তো জানতাম যে মাসুদ রানার সোর্স গুলো কি কি, এবং মাসুদ রানার সোর্স গুলো কিন্তু অ্যাভেলেবল ছিল। সো এই যে আপনার উইলবার স্মিথের বই কিন্তু ভালোই কি করতো আপনারা ওই করে নকল করে কিন্তু মাসুদ রানা লিখতো। তো তখন আমি চিন্তা করলাম যে উইলবার স্মিথের বইগুলো যেহেতু অ্যাভেলেবল, তো আমি উইলবার স্মিথের বইগুলো একটু পড়ি। So, তখন আমি একটা টার্ম পাইলাম যে দোজ ইন পেরিল। তো আমি কি বলতে চাচ্ছি, মানে ভোকাব গুলো আসলে আপনাদের এভাবে কিন্তু এনরিচ হয় ছোটবেলা থেকে। সো অনেকে আছে যে ছোটবেলা হয়তো একটু কম পড়া করে এসেছে, অন্যান্য কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত ছিলেন। তো সেই ক্ষেত্রে এই যে এখন বলেন না আমাকে যে ভাই আমার তো ভোকাব দুর্বল, এই জন্য আমি আপনাদের কি বলেছিলাম মনে আছে, আপনারা প্রচুর পরিমাণে পেপারে হেডলাইন পড়েন। আমি কিন্তু রেগুলার বলি এটা, যে যখনই কোনো একটা নিউজ পেপার পড়বেন প্রথম টাস্ক হচ্ছে কি ইংরেজি নিউজ পেপার প্রত্যেকটা হেডলাইন পড়ে ফেলা, প্রত্যেকটা হেডলাইন আপনারা পড়বেন। এবং হেডলাইন পড়ার সময় যদি নতুন কোনো টার্ম বা ওয়ার্ড থাকে ওই ওয়ার্ডটা কি করার ভাই আপনার মাথায় করে রাখা ডিকশনারিতে আপনি কি করবেন সার্চ করে দেখবেন। আমি কিন্তু বলি না যে প্রত্যেকটা পড়তে, আর্টিকেল পড়তে। এটা কিন্তু আপনার ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি ওয়াইল রিডিং এ নিউজ পেপার, যে আপনাকে প্রত্যেকটা হেডলাইন পড়তে হবে, হেডলাইনের মিনিং বুঝতে হবে, তখন আপনার টাইটেল মেকিংটা আপনার আস্তে আস্তে হবে, আপনার গ্রো আপ করবে। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে কি লিখছি আমি, লাইভস ইন প্যারেল ইন কাঠমান্ডু। খেয়াল করে দেখছেন এইটাই হচ্ছে কিন্তু আমার কি বলেন তো, মানে টেক্সটটা বেসিক্যালি যেটা নিয়ে ডিল করছে দেখেন তো, একটা বিভৎস অবস্থা না, আহত জনদেরকে মানুষ রেস্কিউ করতেছে, ক্লিয়ার, একটু পরে আগুন ধরছে, তার মানে কি মানুষের জীবন এখানে বিপদাপন্ন না, জাস্ট এইটা আমি বলছি। আর এখানে আমি কাঠমান্ডুটাকে আনছি। খেয়াল করে দেখেন একটা ফ্রেজ আমি কাঠমান্ডুকে এনেছি, আরেকটা ফ্রেজ আমি বাংলাদেশের যে এয়ার ক্রাশ এটাকে মেনশন করেছি। মোটামুটি পুরো আইডিয়াটা কিন্তু আমার এই টাইটেল থেকে চলে আসতেছে, মানে টেক্সটটা কি নিয়ে কথা বলছে। তার মানে কি টেক্সট একটা হরিফিক একটা সিনের কথা বলছে, সিনটা কি, এয়ার ক্রাশের সিন। সবাই কি বুঝতে পারতেছে ভাইয়া? এবং দেখেন এখানে কিন্তু কোনো প্রকার, খেয়াল করে দেখেন এখানে কোনো প্রকার ক্লজের কিন্তু ইউজ হয় নাই। ক্লজ মানে তো আমরা জানি যে সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, দেখেন এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই। খেয়াল করছেন সবাই গাইস? আমরা কি মোটামুটি বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, আরো হতে পারে, দেখেন আরো বেসিক কিছু হতে পারে, যেমন ধরো এটাও হতে পারে, তাই না? ট্র্যাজেডি অ্যাট রানওয়ে। আচ্ছা, রানওয়ে টার্মটা কোথায় পাইছি? কারণ প্লেনটা ক্র্যাশ করছিল কোথায় বেসিক্যালি, এই দেখেন। আপনারা তো অন্যান্য কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করবেন তখন কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, রানওয়ের কথা এখানে বলা আছে। আবার এই যে প্লেনটা কোথায় ক্র্যাশ করছে, রানওয়েতে ক্র্যাশ করেছে। খেয়াল করেছেন এটা ভাইয়া, যে নাক বরাবর কোথায় পতিত হয়েছে, রানওয়েতে পতিত। তার মানে রানওয়ে টার্মটা কয়েকবার আসছে, তার মানে আপনার মাথায় কিন্তু এটা ঘুরতেছে যে রানওয়ে যেহেতু কয়েকবার রিপিট হয়েছে, দ্যাট মিনস কি এইটাই কিন্তু আমাদের কি প্লেস অফ অকারেন্স, মানে এখানে কিন্তু হচ্ছে, মানে এয়ারপোর্ট একদম স্পেসিফিক কোথায় হয়েছে, এটা রানওয়েতে হয়েছে। তো আমি আরেকটা মানে এটা চাইলে এইভাবে লিখতে পারেন, ট্র্যাজেডি এট দ্য রানওয়ে। ঠিক আছে, এ ডেডলি প্লেন ক্র্যাশ ইন কাঠমান্ডু। সো এইখানে একটা জিনিস মিসিং গেছে, কোনটা মিসিং বলতে পারবেন? সেকেন্ড যে টাইটেল, এখানে একটা জিনিস মিসিং গেছে। ক্যান ইউ গাইস অ্যান্সার মি দ্য মিসিং পার্ট? ফার্স্ট পার্টটা সেকেন্ড পার্টটা কি, আচ্ছা বলতেছি, একটু বলেন তো। ফ্রেজ, না না, জাস্ট ফ্রেজ, ইউজ ফ্রেজ, ওকে। এখানে হ্যাঁ চমৎকার সারে রাফি, এখানে বাংলাদেশ এয়ারটা মিস গেছে। ঠিক আছে, এয়ার ডেডলি বাংলাদেশি প্লেন ক্র্যাশ ইন কাঠমান্ডু দিলেও কিন্তু হয়। বুঝতে পারছেন, এয়ার ডেডলি বাংলাদেশি প্লেন ক্র্যাশ ইন কাঠমান্ডু, বা বাংলাদেশি আপনি অ্যাভয়েড না করাটাই উত্তম আসলে, কারণ টাইটেলের মধ্যে যেন পুরো থিমটা চলে আসে, পুরো মিনিংটা চলে আসে। গুড। এই তো আপনারা মোটামুটি ধরতে পারছেন। ক্লিয়ার সবাই? মানে আমরা কি টাইটেল মেকিংটা বুঝতে পেরেছি ভাইয়া? ওকে, সবাই যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আরেকটাতে যাব। ঠিক আছে, খেয়াল করি। এবার দেখেন কোনো একটা ক্লাসিক্যাল একটা ইস্যুতে আমার কি থাকতে পারে, টাইটেল থাকতে পারে। আই রিপিট, একটা ক্লাসিক্যাল ইস্যু। ক্লাসিক্যাল ইস্যু কি হতে পারে, মানে যেটা আজীবন ধরে চলে আসতেছে। যেমন ধরেন এনভায়রনমেন্ট পলিউশন একটা আসতে পারে, তারপরে বা ক্লাইমেট রেট কোনো একটা কিছু আসতে পারে, আনএমপ্লয়মেন্ট রেট কিছু একটা আসতে পারে, মানে যেটা আগে ছিল এখনো বিদ্যমান। ঠিক আছে, তো দেখি আমরা একটা, জাস্ট এটা আমরা একটু পড়ি তো সবাই গাইস। দেখেন আমি প্রথম টার্মটা দেখে বুঝতে পারতেছি যে কি এটার মেইন থিমটা কি। মেইন এই প্যাসেজটা কিন্তু বেসিক্যালি আনএমপ্লয়মেন্ট নিয়ে কথাবার্তা বলছে। সো আবার আমি আপনাদের একটু জাস্ট বলে দেই যে আমরা কিন্তু এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানা আমার নেসেসারি না, তবে হ্যাঁ প্রত্যেকটা সেন্টেন্স কি বলতে চাচ্ছে, আই রিপিট প্রত্যেকটা সেন্টেন্স কি বলতে চাচ্ছে, মোটার থিমটা আপনার মাথায় ঢুকাইতে হবে। বুঝতে পারছেন, মানে আক্ষরিক বা ভাব, মানে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ইয়া না, ট্রান্সলেশন না,
মোটামুটি আপনার বোঝার চেষ্টা করতে হবে যে এই প্রথম সেন্টেন্সটা কি বোঝাচ্ছে, সেকেন্ড সেন্টেন্সটা কি বোঝাচ্ছে, একটা মিনিং আপনার মাথায় সেট করতে হবে। ক্লিয়ার? আবার বলছি এক্সাক্ট মিনিং আমার দরকার নাই এখানে। তো সবাই আমরা একটু এটাকে একটু পড়ি কাইন্ডলি। ওকে। আমাদের কি মোটামুটি পড়া হয়েছে? একটু কাইন্ডলি একটু রেসপন্স করবেন। মানে প্যাসেজটা কি একবার পড়তে পেরেছেন সবাই? আচ্ছা, এবার আমি আপনাদের যদি জিজ্ঞেস করি, এখানেও কোয়েশ্চেনটা সেম যে গিভ এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। তো প্যাসেজটা দেওয়ার আগে আমাকে একটু বলেন তো, এই প্যাসেজটা তো বেসিক্যালি আনএমপ্লয়মেন্ট নিয়ে, তাই না? মানে মেইন থিমটা কিন্তু আনএমপ্লয়মেন্ট। কিন্তু এই প্যাসেজে আনএমপ্লয়মেন্ট এর কোন পয়েন্টটা স্পেসিফিক, মানে আমি যদি আরেকটু স্পেসিফিক করি, পুরা প্যাসেজটা বেসিক্যালি কি জিনিসটা নিয়ে ডিল করছে? কেউ কি বলতে পারবেন? মানে আনএমপ্লয়মেন্টের কোন জায়গাটা? মানে আমাকে জাস্ট একটা ওয়ার্ড বা ২ টা ওয়ার্ডে যদি কেউ বলতে পারেন, হ্যাঁ ভাই আমি পুরোটা পড়েছি। তো এটা বেসিক্যালি আনএমপ্লয়মেন্ট এর অমুক জায়গাটা নিয়ে কি করেছে? একদম স্পেসিফিক হতে হবে অ্যান্সারটা। একজন বলছে ইকোনমি না, ইকোনমি না। সুমন সরকার চমৎকার বলেছেন ইমপ্যাক্ট, রাইট। ওর ইফেক্ট বা ইমপ্যাক্ট গুলা কি কি হতে পারে সেইটা। ডিসঅ্যাডভান্টেজেস, রাইট। ওই তো একই কথা। ঠিক আছে? ওয়েস্ট অফ রিসোর্সেস মানে কি ইমপ্যাক্ট বোঝাচ্ছে, রাইট? সোশ্যাল সিকিউরিটি দেখেন যারা বলতেছে সোশ্যাল সিকিউরিটি লুজিং দ্য স্কিলস, এইগুলা নিয়ে কিন্তু বেসিক্যালি টেক্সটে ডিল করে না। টেক্সটে ডিল করেছে কি নিয়ে? যেটা সুমন সরকার বলেছে যে কি ইমপ্যাক্ট নিয়ে। বুঝতে পেরেছেন? মানে আনএমপ্লয়মেন্টের ফলে কি হচ্ছে? ক্লিয়ার আমার কথাটা? আনএমপ্লয়মেন্টের অসুবিধাগুলা কি কি সেটা নিয়ে বেসিক্যালি কিন্তু এই ইয়াটা কি করেছে? ডিল করেছে। আমরা কি এটা ধরতে পারছি? এই জিনিসটা ধরা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? দেখেন এখানে বলাই আছে আনএমপ্লয়মেন্ট হ্যাজ সিরিয়াস ইফেক্টস। তারপরে তো ওরা বলা শুরু করছে, তাই না? প্রথমে আনএমপ্লয়মেন্ট কি একটু হালকা করে বলছে। তারপরে আনএমপ্লয়মেন্টের যে কি কি ইফেক্টস দেখেন, ইফেক্ট বলে নাই, ইফেক্টস, সিরিয়াস ইফেক্টস। দ্যাট মিনস সেভারাল ইফেক্টস আর দেয়ার। সো কয়েকটা ইয়া বলেছে, আচ্ছা। সো এখানে অনেকগুলো ইয়া বলেছে। তারপরে যেমন এখানে দেখেন কি লেগেছে, ওয়ান কস্ট অফ আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্টের ফলে কি হচ্ছে, কি কি অসুবিধা হচ্ছে, বা কি কি ইম্প্যাক্ট পড়তেছে, বা কি কি ইয়াগুলো হচ্ছে, বুঝতে পারছেন? আমরা কনসিকোয়েন্স, রাইট। চমৎকার আবু বকর। এই তো আপনার মোটামুটি ধরতে পেরেছেন যে এই প্রথমত আমরা আইডেন্টিফাই করবো যে কি এই টেক্সটটা কিসের উপরে। উত্তর হচ্ছে আনএমপ্লয়মেন্ট। তারপরে আমরা একটু ডিপে ড্রাইভ দিব। ড্রাইভটা হচ্ছে কি যে এই টপিকটা, এই ইয়াটা, প্যাসেজটা বেসিক্যালি আনএমপ্লয়মেন্টে কোন সেগমেন্টটাকে নিয়ে ডিল করতেছে, আনএমপ্লয়মেন্টের ইম্প্যাক্ট গুলা বা ইফেক্টস গুলাকে নিয়ে সে কি করছে, ডিল করতেছে, রাইট? সো যখন আমরা এই দুইটা প্রশ্ন বুঝে যাবো তখন কিন্তু আমরা টাইটেল মেকিং এর জন্য কি প্রস্তুত হয়ে যাব। বুঝতে পেরেছেন? So, এখন আপনাকে যদি বলা হয় যে গিভ এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ অ্যাবাভ, তখন আপনার অ্যান্সার কি হবে দেখেন তো। এইটা আমি একটু ডিফারেন্ট দেখেন, আপনারা কিন্তু সবাই এইটা জানেন, দ্য ইম্প্যাক্টস অফ আনএমপ্লয়মেন্ট। এটাকে আমি জাস্ট কি লিখলাম, হ্যাভি কস্ট। এই কস্ট টার্মটা কোথা থেকে পেয়েছি? আমি যেটা প্যাসেজ থেকে পেয়েছি। দেখেন আমি যখন প্যাসেজ পড়তেছিলাম তখন আমার এই ওয়ার্ডটার দিকে চোখ গেছে। খেয়াল করছেন সবাই? মানে এই যে আপনারা ইমপ্যাক্ট বলতেছেন বা ইয়া বলতেছেন, ইফেক্টস বলতেছেন, বুঝতে পেরেছেন? এটাকে আমি রিপ্লেস করেছি কি দিয়ে? একটা টার্ম দিয়ে, সেটা হচ্ছে কস্ট। ওকে? সো দ্য কস্টের আগে আমি জাস্ট একটা অ্যাজেটিভ এড করেছি, দ্য কস্ট অফ আনএমপ্লয়মেন্ট। ওকে? তাহলে বেসিক্যালি আমার পুরো টেক্সটটা কিন্তু এটা নিয়ে ডিল করতেছে। তাহলে বলেন তো একটা পার্ট বাকি আছে না এখন? পার্টটা কি? যে প্রথমে মানে আমি বলছিলাম কি আরেকটা পার্টে কি নিয়ে আলোচনা করবে? যে এটা কি? মানে প্যাসেজটা কি নিয়ে আসলে? মানে ইয়াটা কি? কিওয়ার্ডটা কি? মেইন কিওয়ার্ডটা। ঠিক আছে? তো বলেন তো এটা কি ভাইয়া? এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট না? এখন আমি যদি ২ বার আনএমপ্লয়মেন্ট লিখি তাহলে কিন্তু এটা কি হয়ে যাচ্ছে ভাই? রিপিটেশন হয়ে যাচ্ছে না বেশি? মানে এখানে লিখলাম আনএমপ্লয়মেন্ট, তারপর লিখলাম দ্য হেভি কস্ট অফ আনএমপ্লয়মেন্ট। শুনতে কেমন অড লাগে না? তো আমার মাথায় আসলো কি যে এই আনএমপ্লয়মেন্টকে একটু প্যারাফ্রেজ করে লিখি। তাহলে আনএমপ্লয়মেন্টকে আমি একটু যদি প্যারাফ্রেজ করে লিখি তাহলে এটা কি হয়ে যাবে? আমি এভাবে লিখতে পারি না যে আপনারা ছোটবেলায় পড়েছেন না ব্রেইন ড্রেন?
তো আমি জাস্ট এটাকে লিখলাম যে ইকোনমিক গ্রেড। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এখন আপনারা একটু বলেন তো আপনাদের মানে মাথায় কি এসেছে তাহলে আমি এটাকে একটু কি আইডেন্টিফাই করে দিতে পারবো যে না ভাই এটা ঠিক আছে বা এটা হয় নাই। আপনি একটু নিজেরা একটু ট্রাই করেন তো যে আপনারা যদি ২ টা ফ্রেজ দিয়ে যদি আপনারা টাইটেল লিখতেন তাহলে আপনাদের কি আসতো? যেমন উইলিয়াম শেক্সপিয়র লিখেছে আনএমপ্লয়মেন্ট ডাবল এজ সোর্ড। না এটা কিন্তু পুরোপুরি টেক্সটের মিনিং মানে প্রকাশ পাচ্ছে না। বুঝতে পেরেছেন? টেক্সটের পুরা থিমটা কিন্তু আসতেছে না। সুতরাং মানে খুব একটা বেশি নাম্বার পাচ্ছে না উইলিয়াম শেক্সপিয়র। এখানে কিন্তু আনএমপ্লয়মেন্ট এর নেগেটিভ ইস্যু গুলো মানে নেগেটিভ ইমপ্যাক্ট গুলো বলেছে, পজিটিভ গুলো না। তো ডাবল মানে নেগেটিভ গুলোর উপর বেশি হাইলাইট করেছে, রাইট? বুঝতে পারতেছেন ভাইয়া? তাহলে আপনাদের কি আসতো? ফাইন্যান্সিয়াল ইমপ্যাক্টস, দ্য হিউজ এক্সপেন্সেস, আপনি দেন দ্য কনসিকুয়েন্সেস অফ আনএমপ্লয়মেন্ট, ফাইন্যান্সিয়াল ইমপ্যাক্ট হচ্ছে না ভাইয়া। একটু ট্রাই করেন কেউ। আপনার মধ্যে দেখি মাথায় কি আসে দেখি। লিভিং স্ট্যান্ডার্ডস ডিক্লাইনিং, চমৎকার। রাশেদেরটা সবাই দেখেন। রাশেদেরটা দেখেন। লিভিং স্ট্যান্ডার্ডস ডিক্লাইনিং, চমৎকার। দেখেন উনি প্রথম ফ্রেজটা দেখেন। মানে উনি যদি এটাকে সেন্টেন্স বা ফ্রেজ হিসেবে ক্লজ হিসেবে লিখতো, সরি ফ্রেজ, প্রথমটা যদি উনি ক্লজ হিসেবে রাখতো প্রথম পার্টটাকে তাহলে ওনার লেখা হইতো এটা, লিভিং স্ট্যান্ডার্ডস আর ডিক্লাইনিং, রাইট? সবাই খেয়াল করেন, আমি রাশেদেরটা দিয়ে বোঝাচ্ছি। আমি যদি একটা সেন্টেন্স লিখতাম এরকম যে লিভিং স্ট্যান্ডার্ডস আর ডিক্লাইনিং, এটা হচ্ছে আমার একটা কি সেন্টেন্স, তাই না ভাইয়া? তাহলে এই সেন্টেন্সে আমি যদি কি করি ভার্বটাকে যদি বাদ দিয়ে দেই তাহলে তো আমার কি হয়ে যাচ্ছে সেটা ফ্রেজে কনভার্ট হয়ে যাচ্ছে ক্লজ থেকে, রাইট? সো লিভিং স্ট্যান্ডার্ড, এটা কিন্তু এটা এই প্যাটার্ন কোথা থেকে পেয়েছেন আপনারা? পেপার পড়তে পড়তে কিন্তু পেয়েছেন। খেয়াল করে দেখবেন পেপারে কিন্তু এরকম অক্সিলারি ভার্বগুলো উধাও করে দেয়, খেয়াল করে দেখবেন হেডলাইন গুলোতে। সো লিভিং স্ট্যান্ডার্ডস ডিক্লাইনিং, চমৎকার। দ্য হ্যাভি কস্ট অফ আনএমপ্লয়মেন্ট, হ্যাভি কস্টের জায়গায় আপনারা কি লিখতে পারতেন? দ্য কনসিকোয়েন্সেস অফ আনএমপ্লয়মেন্ট লিখতে পারতেন। তারপরে কি দ্য ইম্প্যাক্টস অফ আনএমপ্লয়মেন্ট, মানে এরকম করে কিছু একটা লিখতে পারতেন। এতে কিন্তু আমার কি পুরা প্যাসেজটারই কিন্তু কি রিফ্লেকশন চলে আসতেছে টাইটেলের মধ্য দিয়ে। বুঝতে পেরেছেন গাইস? ইকোনমিক ডাউনফল, চমৎকার। পিসিসিটাও দেখেন সবাই। উনি কি লিখেছেন? ইকোনমিক কোথায় হারাই ফেললাম কেন? ইকোনমিক ডাউনফল, দ্য কনসিকোয়েন্সেস অফ আনএমপ্লয়মেন্ট, চমৎকার, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। আনএমপ্লয়মেন্ট প্রবলেমস, আনএমপ্লয়মেন্ট নিজে একটা প্রবলেম, ঠিক আছে? খেয়াল করে দেখবেন আনএমপ্লয়মেন্ট নিজে কিন্তু একটা প্রবলেম। তো আনএমপ্লয়মেন্ট প্রবলেমস না দেওয়া উচিত। কনসিকোয়েন্সেস আপনারটা হয় না, আপনি সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এই দুটাকে একসাথে আনবেন, সোশিও ইকোনমিক ইম্প্যাক্টস। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আনএমপ্লয়মেন্ট প্রবলেম, তারপরে কোলন, তারপরে কি লিখবেন আপনার? দ্য সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট, শেষ। এটা হতে পারে। দ্য টোল অফ আনএমপ্লয়মেন্ট এ কার্স অফ দ্য সোসাইটি, হ্যাঁ এটাও হতে পারে, চমৎকার, এটাও সুন্দর। মুনতাসির মাশরাফি, চমৎকার। আনএমপ্লয়মেন্ট, আচ্ছা একজন দেখেন সাদমান সাকিব, এটা দেখেন ওনারটাকে আমরা নিব নাকি নিব না আপনারাই বলেন। সাদমান সাকিব লিখেছেন আনএমপ্লয়মেন্ট কোলন কস্ট, কোথায় কস্ট বোথ সোসাইটি এন্ড দ্য পারসন আনএমপ্লয়েড, এটাকে হইলো? উত্তর হচ্ছে না, এটা একদমই হয় না। কারণ প্রথমে কোলনের বাম পাশে উনি আনএমপ্লয়মেন্ট একটা সিঙ্গেল একটা কি রেখেছে, ওয়ার্ড রেখেছে, এটা কিন্তু ফ্রেজে আসলে আসতেছে না। সেকেন্ডলি উনি কি করেছে ভাইয়া? কস্ট, দেখেন ভার্বের সাথে কিন্তু কি মানে উনারটা মিনিংটা আসলে প্রকাশ পাচ্ছে না, কারণ এখানে একটা ক্লজ এনে ফেলেছে অলমোস্ট, ইট কস্ট বোথ সোসাইটি এন্ড দ্য পারসন এমপ্লয়, এটা হচ্ছে না, এটা বাদ। Declining the motion of life, the consequences of unemployment, হতে পারে অর্পিতা রয়, কিন্তু একদম মানে একুরেসি আসতেছে না এখনো। ঠিক আছে? হেভি টোল ফর সোসাইটি আনএমপ্লয়মেন্ট আন্ডারমাইনিং ইয়টস, হ্যাঁ রিভান ভালো হয়েছে এটা। ইকোনমিক ডিক্লাইন, দ্য হেভি ইম্প্যাক্ট অফ আনএমপ্লয়মেন্ট, বাপ্পি হয়েছে, ফাইন, এই তো আপনারা ধরতে পারছেন মোটামুটি। আমি সবারটা দেখতেও পেতেছি না মেসেজে। ইকোনমিক ডিসরাপশন, অ্যাডভার্স ইফেক্টস অফ আনএমপ্লয়মেন্ট, চমৎকার, এটাও হয় নরিন। মানে ওই যে কি বলে সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের হয়। তারপরে ডিক্লাইনিং সোশিও অ্যান্ড ইকোনমিক, এটাকে আমরা একসাথে লিখবো সোশিও ইকোনমিক, ঠিক আছে? একসাথে লিখবো। ভিশাস সাইকেল অফ আনএমপ্লয়মেন্ট, মুভিং ইকোনমিক ডিপ্রেশন, সুমন সরকার, গুড ইনাফ। ব্যাড ইফেক্টস অফ আনএমপ্লয়মেন্ট, আমরা ব্যাড লিখবো না। আমরা সাধারণত ইফেক্টস কে আমরা কিভাবে কোন অ্যাডজেক্টিভ দ্বারা ডিফাইন করি? সাধারণত ব্যাড দিয়ে করি না, আমরা অ্যাডভার্স দেই। ঠিক আছে? সো প্রীতম এইসব ক্লিশে ওয়ার্ড আমরা ইউজ করব না, ওকে? আনএমপ্লয়মেন্ট বুঝতে পারছেন? এই তো ভাই সবাই মোটামুটি ইমপ্যাক্টস অন এই
জোনাকি দাস হয় নাই ভাই আপনারটা। আনএমপ্লয়মেন্ট আপনি সিঙ্গেল একটা ওয়ার্ড ইউজ করেছেন কোলনের আগে। আমরা এই ফরমেটে আগাচ্ছি না। ঠিক আছে? টক্সিসিটি অফ আনএমপ্লয়মেন্ট মাস্কিং দ্য পটেনশিয়াল অফ ইয়ুথ। দীপ সাহা আপনি বেশি আর্টিস্টিক হয়ে যাচ্ছেন। বেশি কাব্যিক হয়ে যাচ্ছেন। আরেকটু মানে ইয়া করেন মানে প্যাসেজের সাথে একটু এমন হয়েছে গ্রামাটিক্যালি কিন্তু বেশি আর্টিস্টিক হয়ে যাচ্ছে আবার। ওকে, ফাইন। সো এইগুলা মানে বলার কারণ কি? মোটামুটি এতক্ষণে কিন্তু আপনাদের মাথায় একটা ভালো ধারণা চলে আসছে, তাই না? যে কিভাবে আমরা টাইটেল তৈরি করতে পারি, রাইট? সো এখন বলতে পারেন যে, "ভাইয়া আমি এখন যে টাইটেল বানাবো, এটা আমরা কিভাবে বুঝবো যে আমারটা হইছে বা হয় নাই? বা যদি কোনো গ্রামাটিক্যাল এরর থাকে, তাহলে আমারটা ধরায় দিবে কে?" উত্তর হচ্ছে আপনারা একটা কাজ করবেন ভাইয়া। কাজটা হচ্ছে কি? আপনারা সবার তো আশা করি ইয়াতে ChatGPT আছে, রাইট? ChatGPT আছে না আপনাদের? বা ChatGPT ইউজ করতে পারেন তো, তাই না? তো আপনারা কি করবেন? ১ম এ একটা প্যাসেজ ধরেন যেকোনো একটা বই থেকে একটা প্যাসেজ আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে? ওইটা কি করবেন? ইয়াকে দিবেন, ChatGPT কে দিবেন। প্যাসেজটা কপি করবেন। কপি করে তারপর আপনি কি লিখবেন? আপনি যে আগে নিজে থেকে যে কি করেছেন? একটা টাইটেল দিয়েছেন। ওই টাইটেলটা আপনি কি করবেন? ওকে দিবেন। তারপর বলবেন যে কি? ফাইন্ড এরর অফ মাই টাইটেল অফ দ্য গিভেন প্যাসেজ। বুঝতে পেরেছেন? তখন সে যদি কোন ধরনের আনতে হয়, মডিফিকেশন আনতে হয় সে আপনাকে বলবে। বা যদি বলে যে না দিস ওয়ান লুকস গুড তার মানে বুঝতে পারেন যে আপনার টাইটেলটা হয়ে গেছে। বুঝতে পেরেছেন গাইস? মানে এই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে। তাহলে আপনার টাইটেল মেকিং টা বাড়বে। তবে অবশ্যই ফরমেট ফলো করবেন কারটা? ওই যে আমি যেটা দেখিয়েছি সেটা। ক্লিয়ার? আর এখন বলতে পারেন যে ভাইয়া প্র্যাকটিস করব কোনগুলা? মানে আমি এই কম্প্রিহেনশন বা প্যাসেজ প্র্যাকটিস করব কোনগুলা? উত্তর হচ্ছে ভাই প্রিভিয়াস এর কোয়েশ্চেন। আপনারা প্রিভিয়াস এর রিটেন কোয়েশ্চেন গুলা আমি জানি না কারো কাছে কি পিডিএফ আছে? আমি ছবি তুলে দিতে পারি এট ম্যাক্স, ঠিক আছে? যেকোনো একটা ফোকাস সেটিং এর বই কিন্তু আপনি প্রিভিয়াস এর ইয়াগুলা পাবেন। প্রিভিয়াস ইয়ার এর আপনার প্যাসেজ গুলা পাবেন। সেখান থেকে কারো কাছে যদি থাকে জাস্ট একটু নিজেরা পিকচার শেয়ারিং এর মাধ্যমে ওই কি করেন প্যাসেজটা নিয়ে নিবেন আর ওই বাকি কোয়েশ্চেন গুলো আপনারা অ্যান্সার নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? আবার বলতেছি যদি কোন ধরনের এরর আপনারা যদি করতে চান, ফাইন্ড আউট করতে চান সেক্ষেত্রে AI ক্যান বি দ্য বেস্ট টুল ইউ গট। ওকে? তবে হ্যাঁ, আবার একটা কথা এআই কে আবার বললেন না যে আমাকে টাইটেল বানায় দাও। ঠিক আছে? এটা কিন্তু আপনার লিমিট মানে শিখার লিমিটটাকে কি করবে? শিখার ক্যাপাবিলিটিস টাকে লিমিট করে দিবে। ঠিক আছে? মানে সীমাবদ্ধ করে ফেলবে। সুতরাং এআই এর উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। এআই উইল বি ইউর হেল্পিং হ্যান্ড। ঠিক আছে? নট দ্য ডিপেন্ডিং সোর্স। বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে। সো যেটা আমি বলতেছিলাম দেখেন, এবার একটা জিনিস খেয়াল করুন তো আমি আপনাদেরকে যে কিছু ডেমো ফোকাস দিচ্ছি না? ডেমো ফোকাসে খেয়াল করে দেখেন আমি একটা যে ৩ নম্বর ইয়াতে মনে হয় আমি এইটা দিয়েছিলাম। খেয়াল করে দেখেন তো। এফএস নিয়ে একটা ফোকাস রাইটিং আমি আপনাদেরকে দিয়েছিলাম। মনে আছে? তো দেখেন ওখানে আমি ভিতরের যে ইয়াগুলা, হেডলাইন গুলা সেগুলো কিন্তু দেখেন আমি কোন ফরম্যাটে দিয়েছি বুঝতেছেন এবার? গাইস আপনার কি এক্সাম হলে আমি কি এতটুকু আশা করতে পারি আপনি যদি কোন ফোকাস রাইটিং এ যদি ভিতরে হেডলাইন দিয়ে লেখেন, আপনারা এই ফরম্যাটটা কি ফলো করতে পারবেন গাইস? আমাকে জাস্ট এটার উত্তর দেন। মানে ধরেন আপনারা এখন থেকে মানে আপনারা ধরেন কিভাবে লেখেন? কথার কথা ধরেন এনপিএল নিয়ে আসলো। তারপরে আপনার কি মানে হেডলাইন দেন এভাবে, "দ্য কারেন্ট সিনারি অফ এনপিএল" তারপরে কি "দ্য আ রিকমেন্ডেশন" এরকম ধরে কিছু হেডলাইন দেন। কিন্তু আপনারা কি ওই হেডলাইন গুলাকে এই ফরমেটে আনতে পারবেন এখন থেকে? মানে কি বাকিরা বলেন ভাই, একজন মাত্র রেসপন্স করছে। তার মানে কি বাকিদের কি মাথার উপর দিয়ে যাচ্ছে? আপনারা যদি এখন থেকে কোনো ফোকাস রাইটিং ফাইনাল এক্সামে যদি লিখেন, আপনারা যদি এরকম ফোকাসের ভিতরে যদি হেডলাইন গুলা দেন, এই ফরমেটটা ফলো করতে পারবেন? আমি তো অবশ্যই আপনাদের কিছু ডেমো দিব। ওই ডেমো গুলোর মধ্যে এরকম কিছু দিব আপনাদেরকে। এই টাইটেল এই ফরমেটে দিব। তাহলে মোটামুটি আপনাদের মাথায় কিছু ওয়ার্ডও আসবে। যেমন ধরেন আপনি একটা বুঝে গেছেন যে কারেন্ট সিনারিও কে যখন আমি এক্সপ্লেইন করতেছি তখন আমি কি লিখেছি? দ্য কারেন্ট মার্কেট ল্যান্ডস্কেপ। তো এরকম কিছু, কিছু নতুন যখন আপনারা এগুলো পড়বেন তখন আপনার মাথায় কিছু ওয়ার্ড অটোমেটিক কি হয়ে যাবে? অটোমেটিক গেঁথে যাবে। বুঝতে পারতেছেন কি জিনিসটা ভাইয়া? ক্লিয়ার? সো এগুলো আবার বলতেছি। এগুলা যতটা না আমি ডিরেকশন দিব তার থেকে বেশি হচ্ছে আপনার ওই আমার ডিরেকশন অনুযায়ী কি করা? প্র্যাকটিস করা। এখন আপনি যদি আমার থেকে হুবহু চান যে ভাই আমাকে কয়েকটা রেডিমেড তাহলে এটা আবার কি বলছে আপনার ক্যাপাবিলিটিস কে লিমিট করে দিবে। আপনাদেরকে ভাই শিখতে হবে। ঠিক আছে? জাস্ট আমি আপনাদেরকে ধাঁচ দেখায় দিচ্ছি যে এই জিনিসটা শিখেন, এভাবে শিখেন। কিন্তু বাকি কাজটা কিন্তু আপনাদেরই করতে হবে। ঠিক আছে গাইস? বুঝতে পারতেছেন? মাথায় আসলে দিতে পারবো। মাথায় কখন আসবে? যখন আপনি এটা নিয়ে ভাববেন প্রতিদিন একটু হলেও।
ঠিক আছে? সো এইজন্য ওয়েগুলা কি, কি ভাইয়া? আবার বলতেছি, এই যে এখন কেন বলি যে আপনারা পেপারে হেডলাইন গুলা রেগুলার পড়েন, বুঝতে পারতেছেন? আমার ক্লাসগুলো একটু করেন, করার পর আপনার পেপারের হেডলাইন গুলো একটু রেগুলার বেসিসে চোখ বুলায় যাবেন। আপনার মাথায় দেখবেন যে কি, মানে সাবকন্সিয়াস মাইন্ডে অনেক ওয়ার্ড গেঁথে যাচ্ছে। ঠিক আছে? টাইটেল মেকিং দেখবেন যে আপনার কাছে সবচেয়ে ইজিয়েস্ট থিং টু ডু। বিশ্বাস করেন না করেন, এবং এই জায়গাতে আপনার সাথে এভারেজ গ্রাজুয়েটদের একটা পার্থক্য চলে আসবে। তারা লিখবে এরকম, দ্য কারেন্ট সিনারিও অফ এমএফএস, আর আপনি লিখবেন এমএফএস টুডে কোলন দ্য কারেন্ট মার্কেট ল্যান্ডস্কেপ। এই জায়গাটা অবশ্যই টিচারের চোখে পড়বে, অবশ্যই পড়তে বাধ্য। টিচার বুঝে যাবে কি যে না, ইউ আর এ স্মার্ট গ্রাজুয়েট। তখন কিন্তু অটোমেটিক আপনার এখানে নাম্বার বেশি চলে আসবে। এটা ভাবার কোনো ওয়ে নাই যে আমি গদবাঁধা লিখে আসবো। অনেকে দেখবেন যে অনেকে বলে যে আমি তো ভালো এক্সাম দিয়েছি কিন্তু রিটেন ফেল করেছি। কারণ তার প্রেজেন্টেশন সিম্পলি টিচার পছন্দ হয় নাই। ঠিক আছে? বুঝতে পেরেছেন? তার লাক খারাপ ছিল। টিচার তার খাতার লেখা দেখে একদমই পছন্দ করে নাই। একদম কি বিলো 50% মার্কস দিয়েছে। দ্যাটস হোয়াই হি ফেইলড ইন দ্য রিটেন। সুতরাং যেটা বলতেছি, প্রেজেন্টেশনটা যেন কি হয়, আপনার ক্যাচি হয়, ওই চেষ্টাটা করবেন। আমার স্ট্র্যাটেজি ছিল বেসিক্যালি এইটাই। যে আমার রিটেনের মেইন স্ট্র্যাটেজি ছিল কি, আমার খাতা যেন টিচারের চোখে পড়ে। যে না, ওয়াও! ছেলেটা মনে হয় ভালো কিছু পারে। বুঝতে পারছেন? সো সেম স্ট্র্যাটেজি, মানে আপনি যখন লিখবেন তখন চেষ্টা করুন যে আপনি যদি টিচার হইতেন, আপনার কি আপনার এই লেখাটা পছন্দ হইতো বা আপনি কি বুঝতেন যে আপনি কি লিখতে যাচ্ছেন? এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার যখন আপনি নিজের মাথায় আসবে তখন দেখবেন যে আপনার খাতার লেখার আপনার আসতেছে। ঠিক আছে? আর ফোকাসের প্যারা হেডলাইন না দিয়ে করলে কি নাম্বার কম পাবো? না, নাম্বার কম পাওয়ার প্রশ্ন না। কিন্তু আপনি যদি হেডলাইন দেন তাহলে এ ফরম্যাটে দিবেন। আমার পয়েন্ট হচ্ছে এটা। মানে আপনার যদি একান্তই হেডলাইন দেন তাহলে এ ফরম্যাটে দিবেন। আদারওয়াইজ হেডলাইন দিয়েন না। কারণ ওই যে চাইল্ডিশ হেডলাইন দিয়ে বা চাইল্ডিশ টাইটেল দিয়ে আসলে কোনো লাভ হয় না। বুঝতে পেরেছেন? আপনারা দেখলেন যে কি রিকমেন্ডেশন, তারপর লিখলেন যে চ্যালেঞ্জেস অফ এমএফএস, তারপর লিখলেন রিকমেন্ডেশন, তারপর লিখলেন যে এইভাবে আসলে ভাই ফোকাস, এটা জাতের ফোকাস না। ওই ক্ষেত্রে মানে আপনার না দেয়াই উচিত হেডলাইন। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার গাইস? না, না, না। আচ্ছা, এখন একটা জিনিস ভাই। এগুলা কিন্তু দেখেন, এই যে আমি যেগুলো দিচ্ছি, এগুলো কিন্তু ভাইয়া টপিক নলেজ এর ডেমো। মানে এখান থেকে আরো ছোট করবেন আপনারা। বুঝতে পারছেন? এখান থেকে আর দেখেন একটা জিনিস, এমএফএস নিয়ে কিন্তু আপনাকে কখনো ফোকাস রেটিং লিখতে বলবে না। তো আমি আপনাদের কেন এরকম প্যারা করে দিচ্ছি, যেকোনো একটা স্পেসিফিক কোনো একটা নিয়ে বলবে। এমএফএস এর কোনো একটা স্পেসিফিক জিনিস নিয়ে, তখন তো সব আপনার লিখতে হবে না। বুঝতে পেরেছেন? আমি এফএস একটা ব্রড ক্যাটাগরি, এটাকে যখন আমি একটা কি টপিক নলেজ হিসেবে দিলাম, মানে আপনি মোটামুটি সবগুলো টপিক কিন্তু এখন জানেন, তখন আপনাকে যখন কোরিলেট করতে বলো, ধরেন আপনাকে বললো যে কি রোল অফ এমএফএস ইন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, তখন তো অনেক এমএফএস এর প্রথম দুইটা প্যারা বাদ যায়, তাই না? এটা আপনার মাথা আগে থেকে ম্যাপিং করতে হবে, যে ম্যাপিং করে শিখেছিলাম না, যে কোন জিনিসটা লিখবো কোন জিনিসটা লিখবো না। এই জন্য আমি কিন্তু আসলে ডেমো দিতে চাই না, রেডিমেড শিট দিতে চাই না। রেডিমেড শিট দিলে অনেকে মনে করে কি এমএফএস নিয়ে যাই আসুক না কেন, আমি যেই লেখাগুলো দিচ্ছি হুবহু সেই সবগুলা প্যারাসহ লিখতে হবে। ইটস নট লাইক দ্যাট। আপনি এখান থেকে সংযোজন বিয়োজন করবেন, যে কিছু কিছু বাদ যাবে, কিছু কিছু অ্যাড হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন ভাইয়া? হ্যাঁ, চ্যালেঞ্জের সুপারিশ নিয়ে আসে তো ভাইয়া। আমি মনে হয় এই যে এমএফএস দেখেন, আমি তো পুরো স্লাইডের মধ্যে আনি নাই, একটু পরে দেখেন, ওটার মধ্যে থাকার কথা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি দিব, নলে আরেকটা দিই, মানে এরকম টাইটেলে কিছু কমন দিয়ে দিতে পারবো। আমি এটা প্যারা নাই, এটা আছি। ঠিক আছে ভাই? লেখা অ্যাক্টিভিটি করতে গিয়ে ভেবে লিখতে গিয়ে টাইম বেশি লাগতেছে, টাইমলে কভার করতে পারতেছি না। ভাইয়া এখন আপনি যদি কালকে যদি এক্সাম দেন, তাহলে আপনার টাইটেল মেক করতে যে সময়টা লাগবে, আপনি যদি ১ মাস পরে রেগুলার প্র্যাকটিস করার পরে ১ মাস পরে যদি এক্সাম দেন, তাহলে টাইম আরো অর্ধেক লাগবে। ইট ডিপেন্ডস অন প্র্যাকটিস। বুঝতে পেরেছেন ভাইয়া? আর অনেকে একটা কথা বলেছে যে হেডলাইনের ভিতর পয়েন্ট আকারে লেখা যাবে কিনা। যদি আপনার হাতে সময় কম থাকে বা মনে হচ্ছে সময় বেশি চলছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি পয়েন্ট আকারে, তবে যেকোনো একটা স্পেসিফিক একটা প্যারা আপনি কি পয়েন্ট আকারে লিখতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? হয় চ্যালেঞ্জেস বা রিকমেন্ডেশন, মানে যেকোনো একটা পার্ট পয়েন্ট আকারে আপনি লিখতে পারেন। কোনো সমস্যা নাই। ঠিক আছে? প্রত্যেক টপিক নলেজের উপর কি, কি হ্যাঁ, এইটা নিয়ে আমি লাস্টে আলোচনা করব। যে আমি যখন মোটামুটি ১৫-২০ টা যখন আমি আপনাদেরকে টপিক নলেজ দিয়ে দিব, তখন আমি বলব যে হ্যাঁ, এবার যখন এই টপিকে একটা এই হেডলাইনে যখন একটা ফোকাস সেটিং আসবে, তখন আপনারা কিভাবে সেটাকে সাজাবেন সেটা আমি বলে দিব। ঠিক আছে? তবে আপাতত আপনারা কি করেন? মানে আমার পয়েন্ট হচ্ছে আপনারা টপিক নলেজ গুলো একটু জাস্ট মাথায় সেট করে নেন। ঠিক আছে? সো ওকে। দাদা আমাদের ভাই অ্যাট্রাকটিভ, আচ্ছা মুনতাসিরের অ্যান্সারটা আসলে, এই মুনতাসির আপনি কি ভাইয়া ওই যে আমার ম্যাথ ব্যাচের স্টুডেন্ট না? নাকি আমি ভুল বলতেছি? মুনতাসির, ওই নামটা কমন, এই জন্য জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, আরে ভাই, গ্ল্যাড টু সি ইউ হিয়ার। আপনার তো ইয়াতে চলে চ্যালেঞ্জেস ওয়ে ফরওয়ার্ড অপরচুনিটিস, এই পয়েন্টগুলোর জন্য কম, হ্যাঁ হ্যাঁ, দিব। ঠিক আছে, অবশ্যই রাফি। মানে আরো কয়েকটা টপিক গুলো যে আপনারা এই বিভিন্ন রকম টাইটেল গুলো পাবেন, সেখান থেকে একটু এক্সট্রাক্ট করে নিন। ঠিক আছে? প্যারা নাই।
ওকে গাইস, সো দ্যাটস অল অ্যাবাউট টুনাইটস সেশন। আমার মনে হয় এটলিস্ট টাইটেল মেকিং নিয়ে আপনাদের আর সমস্যা থাকার কথা না, এবং এই টাইটেল মেকিংটা আপনারা সামারি রাইটিং, তারপরে হচ্ছে আপনার এই ফোকাস রাইটিং, আর হচ্ছে আপনার যদি কম্প্রেহেনশন যদি কোনো বলে যে গিভ এ সুইটেবল টাইটেল, তার মানে ৩ টা জায়গাতে কিন্তু আমরা সেম নলেজ এপ্লাই করতে পারতেছি। সুতরাং এটা এখন থেকে একটু চেষ্টা করুন যে রেগুলার প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস করার জন্য আপনার এসেনশিয়াল টুলস গুলা কি, কি? একটা হচ্ছে নিউজপেপারের হেডলাইন গুলা, আরেকটা হচ্ছে নিউজপেপার হেডলাইন গুলো কি কাজে দিবে? ওই সুন্দর কোনো অ্যাডজেক্টিভ বা সুন্দর কোনো নাউন আপনার মাথায় সে সেট করে দিবে। আর এআই কি করবে? আপনি যে একটা টাইটেল লিখলেন, টাইটেল লেখার পর এআই কে বলবেন যে কি এই টাইটেলটা কি ঠিক আছে কিনা? সে জাস্ট আপনাকে কারেকশন দিবে। ওকে? এআই কে যদি আপনি বলেন যে টাইটেল করে দাও, তাহলে কিন্তু সে তার মতো ভুংমা একটা টাইটেল করে ফেলবে। ঠিক আছে? চাই যদি কিন্তু অনেক ভুল আনসার দেয় বা অনেক ইয়া দেয়, মানে তার কিন্তু ইয়া বেশি। সো আপনারা নিজেরা টাইটেল করে তারপর ওকে দিয়ে বলবেন যে কি না এই টাইটেলে কোনো ভুল আছে কিনা? ভুল থাকলে ওকেই বলবেন পলিশ করে দিতে। ক্লিয়ার? সো এক্সাম নিয়ে আচ্ছা, এবার আমি আপনাদেরকে আ রেকর্ডটা অফ করে তাহলে বাকি কথা বলি। ঠিক আছে? সো ক্লাস যেহেতু আমার এখানে সমাপ্ত, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। ওকে?